লোভ যে কত বাজে জিনিস সেটা তোমরা আজকের এই মুভিটা দেখলে বুঝতে পারবে। একটি গ্রাম যেখানে বৃষ্টি কখনোই থামে না, কিন্তু কেন? তুম্বাদ একটা অভিশপ্ত গ্রাম যেখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যেটা জানার পর তুমিও সেখানে যেতে চাইবে, কারণ সেই লোভ হয়তো তুমিও সামলাতে পারবে না। তাহলে চলো শুরু করি, যেখানে মুভিটা সত্যিই অন্যরকম। আর আজকের সেই মুভিটা হলো তুম্বাদ। ইনি হচ্ছেন সমৃদ্ধের দেবী, যিনি ধন সম্পত্তি আর আনাজের প্রতীক। পৃথিবী হচ্ছে এনার পেট, যেখান থেকে তিনি প্রায় কয়েকশো কোটি দেবদেবীর জন্ম দিয়েছেন। কিন্তু তাদের মধ্যে সব থেকে প্রিয় ছিল হস্তর, তার প্রথম ছেলে। কিন্তু আপনি যদি বেদ হোক বা পুরাণ, যে কোনো জায়গায় হস্তরের নাম খুঁজতে যান, আপনি কিন্তু পাবেন না। তার কারণ হস্তর খুব লোভী ছিল। সে যেভাবেই হোক তার মার কাছ থেকে সোনা নিয়ে নেয়, কিন্তু সে যখন আনাজের দিকে হাত বাড়ায় তখন দেবদেবীরা তার ওপর ক্রুদ্ধ হয় এবং তার ওপর আক্রমণ করে। তাকে বাঁচাতে গিয়ে তার মা তাকে বলে, তোমাকে আমি বাঁচাবো, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমার পেটের ভেতর থাকতে হবে, আর তোমার পুজো কেউ করবে না। এরপর কয়েকশো বছর কেটে যায়। হস্তর তার মায়ের পেটের ভিতর নিজের জীবন কাটাতে থাকে। কিন্তু সমস্যা তখনই হয় যখন কিছু মানুষ হস্তরের পুজো করতে শুরু করে। আর তখন থেকেই সবাই এটাই বিশ্বাস করে যে দেবদেবীরা ক্রুদ্ধ হয়ে এই তুম্বাদের ওপর বৃষ্টির আকার নিয়ে ঝরে পড়ছে। দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমার শুরুতেই আমাদের কয়েকজনের সাথে পরিচয় করানো হয়। এই ছেলেটার নাম হলো বিনায়ক, আর এর নাম হচ্ছে সদাশিব। ইনি হলেন এদের দুজনের মা, আর ইনি সরকার নামক একজন বয়স্ক জমিদারের বাড়িতে কাজ করতেন, সামান্য একটা মুদ্রার লোভে। কিন্তু জমিদার বয়স্ক হলে কি হবে, জমিদারের শখ ছিল 16 আনা। সে বলে যে তোমাকে আমার যৌন বাসনা মেটাতে হবে এবং তারপরেই তুমি এই সোনার মুদ্রাটা পাবে। তো সেই রকমই একদিন বৃষ্টির দিনে জমিদারের বাসনা মেটাতে মেটাতে এই মহিলাটা জিজ্ঞাসা করে, অনেক দিনই তো হলো, এই সোনার মুদ্রাটা আমাকে কবে দেবে? তার উত্তরে সে বলে, এই সব তুই ভুলে যা, এটা এইভাবে পাওয়া যায় না। কিছুক্ষণ পর সে বলে, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। তার উত্তরে এই জমিদার বলে, এত তাড়া কিসের, আমার এখনো হয়নি। কিন্তু তার উত্তরে সে বলে, তাড়াতাড়ি না গেলে তো বুড়ি উঠে যাবে। আর এটা শুনেই জমিদার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, না না, এরকম যেন না হয়, সে যেন ঘুম থেকে না ওঠে। কিন্তু কেন, কে এই বুড়ি? আর এই বুড়ি যদি ওঠে এতে জমিদারের কি হবে? সব কিছুই তোমরা জানতে পারবে এই সিনেমাটার শেষে। এর পরের দৃশ্যে আমরা সদাশিব আর বিনায়ককে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি, কারণ তার মা তখনও ফেরেনি। তখন সদাশিব বলে, মা তো ফিরল না, কিন্তু বুড়িকে তো খাবার দিতে হবে, না হলে তো সে জেগে উঠবে। তখন দুজন মিলে ঠিক করে যে তারাই রান্না করবে এবং বুড়িকে গিয়ে খাবারটা দেবে। বিনায়ক খাবারটা রান্না করে, কিন্তু বিনায়ক নিজে না গিয়ে সে তার ছোট ভাই অর্থাৎ সদাশিবকে পাঠায়। কিন্তু তখনই তার মা চলে আসে এবং তাদের দুজনকে বকাবকি করে আর বলে যে আমি তোদেরকে অনেকবার বলেছি ঘরের সামনে যাবি না। এরপর সে নিজেই খাবার রান্না করে এবং সেই বুড়িটার ঘরে দিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি বিনায়ক তার মায়ের মাথার চুল কামিয়ে দিচ্ছে। কেন করছে সেটা জানা নেই, কিন্তু সে তখন জিজ্ঞাসা করে, বুড়োটা কি সোনার মুদ্রাটা দিল? তার উত্তরে তার মা বলে, না, দেয়নি। বিনায়ক তখন রেগে গিয়ে তার মাকে বলে, ওই হারামি জমিদারটা কবে দেবে ওই সোনার মুদ্রাটা? তখন তার মা রেগে একটা থাপ্পড় মারে এবং বলে, নিজের বাবাকে এরকম গালিগালাজ করতে তো লজ্জা লাগে না? বিনায়ক তখন রেগে গিয়ে তার মাকে বলে, তাহলে বলে দে, যদি সোনার মুদ্রাটা সে না দেয় তাহলে ওই বুড়িটাকে আমরা দেখাশোনা করতে পারবো না। আর এখান থেকে আমরা জানতে পারি বিনায়ক আর সদাশিব হচ্ছে ওই জমিদারের অবৈধ সন্তান। তারা নিজেদের মধ্যে এইসব নিয়ে কথা বলছিল। তখন তারা দুজন একটা কান্নার শব্দ শুনতে পায়। বিনায়কের মা কিছুটা ভয় পেয়ে ধীরে ধীরে সেই দরজাটার দিকে যায় যেখানে সেই বয়স্ক মহিলাটাকে রাখা ছিল। সেই বয়স্ক মহিলাটা কেঁদে কেঁদে বলছে যে আমাকে যেতে দাও, আমার আর ওই সম্পত্তি চাই না, আমাকে যেতে দাও। তখন সে একটু নিচু হয়ে বলে, শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। আর তখন আমরা সেখানে দেখি একটা কিরকম ভয়ানক দেখতে কিছুটা জন্তুর মতো মানুষ, যে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরের দিন সকালে খবর পাওয়া যায় জমিদার মারা গেছে। আর তখন এই মহিলা ঠিক করে তারা এই তুম্বাদ ছেড়ে চলে যাবে। কিন্তু বিনায়ক তার মাকে বলে, আমরা তুম্বাদ ছেড়ে চলে গেলে ওই বুড়িটার খেয়াল কে রাখবে? বুড়িটার দায়িত্ব তো আমাদেরই।
উনি তো জমিদারের ঠাকুমা, কিন্তু জমিদার তো এত বয়স্ক, তাহলে তার ঠাকুমা আজও বেঁচে আছে কিভাবে? কি রহস্য লুকিয়ে আছে ওই জমিদার বাড়িতে? তো যাই হোক, তার মা তার উত্তরে বলে, বুড়িটা মরুক, আমরা তুম্বার ছেড়ে পুনেতে চলে যাব। তখন বিনায়ক বলে, আমরা যদি এই গ্রাম ছেড়ে চলে যাই তাহলে ওই গুপ্তধনের কি হবে? ওটা তো আমাদেরই। তার মা তার উত্তরে বলে, আমি জানি না। তখন বিনায়ক বলে, তাহলে বুড়িকে জিজ্ঞাসা করি না, ও তো সবই জানে। তখন তার মা বলে, তাহলে তুই গিয়ে জিজ্ঞাসা কর। এই কথা শুনে বিনায়ক একটু হতাশ হয়ে বাইরে এসে বসে আর তার ভাইকে বলে, আমরা এই গ্রাম ছেড়ে পুনেতে চলে যাব। কিন্তু তখনই চোখের নিমেষেই একটা দুর্ঘটনা ঘটে যায়। তার ভাই গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় আর তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এই সব দেখে বিনায়ক তার মাকে ডেকে নিয়ে আসে আর তার মা ঠিক করে যে সদাশিবকে নিয়ে হসপিটালে যাবে। কিন্তু যাওয়ার আগেই সে বিনায়ককে বারবার একটাই কথা বলে। সে বলে, বুড়িকে খেতে দিবি, আর ওই বুড়ি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এই কথাটা বলবি, শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। কিন্তু হসপিটালের দিকে যেতে যেতেই গরুর গাড়ির চালক বলে, বোন, গাড়িটা কি হসপিটালের দিকে নেব নাকি শ্মশানের দিকে যাব? তার উত্তরে তার মা বলে, গাড়িটা শ্মশানের দিকে নাও। অর্থাৎ সদাশিব মারা যায়। আর অন্যদিকে বিনায়ক বাড়িতে আসে। বাড়িতে এসে বুড়ির জন্য খাবার রান্না করতে থাকে। কিন্তু তখন সে কারোর গান করার শব্দ শুনতে পায়। কেউ যেন গুনগুন করে গান করছে। বিনায়ক তখন পা টিপে টিপে এই দরজাটার সামনে গিয়ে কান পেতে শুনতে থাকে। কিন্তু তখনই বিনায়ক দরজার পাশ থেকে একটা বয়স্ক মহিলার গলা শুনতে পায়, যে বলে, কে এসেছে? আমার দাদু ভাই, আয় কাছে আয়, আর দরজাটা খোল, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খোল। আর এই সব শুনে বিনায়ক সেখান থেকে ভয়ে দৌড়ে পালাতে যায়। আর তখন সেই বুড়ি বলে, গুপ্তধন নিবি তো আমার কাছে আয়। আর এটা শুনে বিনায়ক লোভীর মতো দরজাটা খোলে। আর খোলা মাত্রই হ্যারিকেনের আলোতে আমরা একটা ভয়ঙ্কর জন্তুকে দেখতে পাই, যে হয়তো একসময় মানুষ ছিল। তখন সেই অদ্ভুত দেখতে বুড়িটা বলে, আমাকে খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু বিনায়ক তার কথা না শুনে বারবার জিজ্ঞাসা করে, গুপ্তধন কোথায়? ওই জমিদার বাড়িতে? আর তখন সে বলে, আমাকে খেতে দে, তারপরে আমি তোকে সব বলবো, আর না দিলে আমি কিন্তু তোকেই খেয়ে ফেলবো। আর এটা শোনা মাত্রই বিনায়ক সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু বিনায়ক একটা ভুল করে ফেলে। সে দরজাতে শিকল দিতে ভুলে যায় আর দৌড়ে এসে রান্নাঘরে ঢুকে খাবারটা তৈরি করতে থাকে। আর তৈরি করতে করতে সে নিজের মধ্যে বলতে থাকে, মা যেন কি একটা বলে গেছিল, যে শুয়ে পড়, নয়তো হাতি চলে আসবে। কি চলে আসবে? আসলে সে তার মায়ের বলা কথাটা কিছুতেই মনে করতে পারছিল না। আর বিনায়ক যখন এই সব ভাবছিল তখন সে দেখে তার পায়ে কে যেন একটা শিকল পরিয়ে দেয়। আর আমরা সেখানে ওই ভয়ঙ্কর বুড়িটাকে দেখি, যে তার পায়ে শিকল পরিয়েছে আর তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছে। বুড়িটা বলে, কিরে, নামটা ভুলে গেলি? আর বলা মাত্রই বিনায়ককে সে টানতে টানতে তার ঘরে নিয়ে যায়। আর যখন বুড়িটা বিনায়ককে খেতে যাবে তখন বিনায়ক চিৎকার করে বলে, শুয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। আর তখনই সেই বুড়িটা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তার মা চলে আসে আর বিনায়কের মুখে সব কথা শোনে। বিনায়ক তখন তার মাকে জিজ্ঞাসা করে, সদাশিব কোথায়? তখন তার মা বলে, সদাশিব আর বেঁচে নেই, আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাব। তারা যখন নৌকা করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তখন বিনায়ক বারবার তার মাকে জিজ্ঞাসা করছিল, গুপ্তধনটার কি হবে? ওটা তো আমাদেরই, চলো না একবার গিয়ে বুড়িটাকে জিজ্ঞাসা করি। তখন তার মা রেগে তাকে বলে, এই নে সোনার মুদ্রাটা, তুই তো এটাই চেয়েছিলিস। কিন্তু বিনায়ক বলে, এটা তো একটা, আমার আরও চাই। আর এই সোনার মুদ্রাটা বিনায়কের মা কিভাবে পেল? ব্যাপারটা হচ্ছে, যখন জমিদার মারা গেছিল তখন বিনায়কের মা সেই জমিদার বাড়িতে যায় এবং সবার চোখের আড়ালে সেই মুদ্রাটা চুরি করে নিয়ে আসে। কিন্তু তার মা দেখে বিনায়কের মধ্যে লোভের মাত্রা প্রায় বাড়তে থাকে, যার ফলে তার মা তাকে মারধর করতে শুরু করে এবং বলে, বল আর এই গ্রামে কোনোদিনও ফিরে আসবি না। বিনায়ক তার মার কথা রাখে এবং বলে যে, না, আমি এই গ্রামে আর কোনোদিনই ফিরে আসবো না। এরপর 15টা বছর কেটে যায় আর আমরা একটা লোককে দেখি, যে বাস থেকে নামে আর হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়িতে ঢোকে। সেখানে একটা দরজা খুলে সে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে হঠাৎ সেখানে একটা হৃৎপিণ্ড দেখতে পায়, যেটা এখনও জীবিত। আর তখন সে সেখানে একটা মানুষের মতো একজনকে দেখতে পায় আর বলে, দিদা, আমি এসেছি। আর এখান থেকে আমরা বুঝতে পারি এটা আর কেউ নয়, এটা হলো বিনায়ক। সে সম্পত্তির লোভ আজও ছাড়তে পারেনি, তাই সে 15 বছর পর এই গ্রামের এই বাড়িতে ফিরে এসেছে, কারণ সে তার দিদার কাছ থেকে জানতে চায় কোথায় আছে সেই লুকোনো খাজানা।
আর আমরা এখানে সেই বুড়িটাকে দেখি যে আজ একটা গাছে পরিণত হয়েছে। সালটা ছিল 1920। সেই সময়কার সমাজে সতীদাহ প্রথা চালু ছিল। তো বিনায়ক জিজ্ঞাসা করে, তোর বর যখন মারা যায় তোকে তখন সতী কেন দেয়া হলো না? তার উত্তরে তার দিদা বলে, আমি তো কুয়োতে ভালো নামতে পারতাম, তাই তো তারা আমাকে সতী দেয়নি। কিন্তু তার থেকেও বড় অভিশাপ নিয়ে আমি আজ বেঁচে আছি। তুই তো এসেছিস বাবা, আমাকে মুক্তি দে। কিন্তু বিনায়ক বলে, আরে বল না, খাজনা কোথায় আছে? তার দিদা বলে, এই পাপ আর করিস না, এটা একটা অভিশাপ। তখন বিনায়ক বলে, যদি আমি ওই খাজনা না নিই তাহলে অন্য কেউ নিয়ে নেবে। তখন তার দিদা বলে, তোকে আমি সব বলবো, কিন্তু তার বদলে তোকে আমাকে একটা কথা দিতে হবে। বিনায়ক বলে, আমি তোর সব কথা রাখবো, তুই শুধু বল খাজনা কোথায় আছে। বুড়িটা বলে, খাজনাটা সেই জমিদার বাড়ির ভেতরেই আছে, তোকে সেটা খুঁজে বের করতে হবে। আর যদি খুঁজে পেয়ে যাস তাহলে আমাকে মুক্তি দিতে হবে। বিনায়ক বলে, তোকে আমি সেটা কি করে দেব? তোকে কি সেই খাজনার ভাগ দিতে হবে? বুড়ি বলে, আমার ওই খাজনা আর লাগবে না, তুই আমাকে জীবন্ত পুড়িয়ে দে, তাহলেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। পরের দৃশ্যে আমরা বিনায়ককে দেখি যে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং সে জমিদার বাড়ির দরজাটা ভাঙে এবং ভেঙে ভেতরে ঢোকে। সে অনেক খোঁজাখুঁজি করে, এর ফলে অনেক দিন কেটে যায়, কিন্তু বিনায়ক সেই খাজানার সুড়ঙ্গটা খুঁজে পায় না। কিন্তু একসময় অবশেষে সে সেই জায়গাটা পেয়ে যায়, আর সেটা পাওয়া মাত্রই বিনায়ক পাগলের মতো চেল্লাতে থাকে। তারপর তার দিদার কথা অনুযায়ী সে আবার সেই বাড়িটাতে ফিরে আসে। সে তার দিদাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে, ভেবে দেখ, তুই কি আগুনে পুড়ে মরবি নাকি সম্পত্তির ভাগ নিবি? তার দিদা বলে, আমার আর ওই সম্পত্তি চাই না, আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দে। তাই বিনায়ক তাকে সমেত গোটা বাড়িটা জ্বালিয়ে দেয়। এরপর বিনায়ক তার বাড়িতে ফেরে, কিন্তু সেখানে গিয়ে সে তো প্রায় অবাক হয়ে যায়। সে দেখে তার বউ সেখানে ব্যবসা শুরু করেছে, কিন্তু তার অবস্থা এতটাই বাজে ছিল যে সবাই তাকে দেখে চিনতেই পারে না, এমনকি তার বউও তাকে চিনতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর ভালোভাবে তাকে দেখার পর সে বুঝতে পারে এটাই তার স্বামী। তার বউ তাকে বলে, তুমি এইভাবে ছেড়ে চলে গেলে? এতগুলো বছর তুমি কোথায় ছিলে? আমি রোজগারের জন্য ব্যবসা শুরু করেছি। কিন্তু বিনায়ক এইসব দেখে রেগে যায় এবং তার বউকে গালিগালাজ করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর বিনায়ক তার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আর বলে, তোকে আজকে থেকে আমি রানীর মতো রাখবো। সিনেমার পরের দৃশ্যে আমরা এই লোকটাকে দেখি। এই লোকটার নাম হচ্ছে রাঘব, যে লেনদেনের কারবার করে, যার মানে হচ্ছে সুদে টাকা খাটায়। বিনায়ক রাঘবের কাছ থেকে 30 টাকা ধার নিয়েছিল, যেটা তুমি যদি আজকের দিনে হিসাব করো সেটা প্রায় কয়েক লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। তো রাঘব তাকে বলে, এতদিন কোথায় ছিলিস? তোর এই 30 টাকা জানিস তো সুদে আসলে কত হয়ে গেছে? সে বিনায়ককে বলে, আমি জানি তুই টাকা দিতে পারবি না, এর থেকে বরং তুই আমার কাছে 3 মাস কাজ কর, এতে তোর সব টাকা আমি মাফ করে দেব। কিন্তু বিনায়ক তখন বলে, আমার কাছে একটা সোনার মুদ্রা আছে, কিনবে? সে রাঘবকে সেই সোনার মুদ্রাটা দেখায়। বিড়াল যেমন মাছ দেখলে লোভে লেজ নাড়াতে থাকে, রাঘবও ঠিক তেমনটাই করছিল। তখন রাঘব বলে, কিরে, চুরি করেছিস নাকি? কিন্তু বিনায়ক তার উত্তরে বলে, এটা আমার পৈতৃক সম্পত্তি। বিনায়ক বলে, মুদ্রার দাম 100 টাকা, তুমি আমার কাছে পাবে সুদে আসলে 38 টাকা। কিন্তু এসব যখন বিনায়ক বলছিল, রাঘব কিন্তু তার একটাও কথা শুনছিল না, সে লোভীর মতো মুদ্রাটার দিকে তাকিয়েছিল। তখন বিনায়ক বলে, আমার কাছে আরো 3টে আছে, তুমি কি এগুলো কিনবে? আর এটা শুনে রাঘব তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর থেকেই বিনায়ক এক এক করে মুদ্রা আনে আর রাঘবের কাছে বিক্রি করে। আর এইভাবেই বিনায়কের হাল ফিরে গেল। সে আর 5টা সাধারণ ধনী লোকের মতো নিজের জীবন কাটাতে শুরু করে। কিন্তু রাঘব এসব দেখে একটুও সহ্য করতে পারছিল না। তার মনে একটাই প্রশ্ন বারবার জেগে উঠছিল। সে ভাবছিল, বিনায়ক এই সোনার মুদ্রাগুলো কোথা থেকে আনছে? এই রকমই একদিন রাঘবের বাড়ি ফেরার পথে এই ইংরেজ সাহেবের সাথে তার দেখা হয়। ইংরেজ সাহেব তাকে বলে, তোমার কাছে আর 1 মাস আছে, তুমি যদি ওই আফিমের বাগানটা কিনতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি পয়সা দাও, নয়তো ওই জমিটা তুমি আর পাবে না। এরপর সে দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবে টাকাটা সে কোথা থেকে জোগাড় করবে। তাই সে একটা মতলব কষে আর বিনায়কের বাড়িতে যায়। সেখানে গিয়ে তার বউয়ের কাছ থেকে ছলে কৌশলে জানার চেষ্টা করে যে বিনায়ক কোথা থেকে সোনাগুলো আনে। কিন্তু সে জানতে পারে যে তার বউ কিছুই জানে না। তারপর সে বিনায়ককে বলে, তুমি যে ব্যবসা করছো সেখানে আমাকে পার্টনার বানিয়ে নাও, তাহলে দুজনেই ভালো টাকা কামাতে পারবো। কিন্তু বিনায়ক বলে, আমার কারো প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছি। এটা শুনে রাঘব সেখান থেকে চলে গেলেও তার মাথায় অন্য বুদ্ধি চলছিল। ঠিক 3 দিন পরেই রাঘব একটা মেয়েকে নিয়ে বিনায়কের কাছে পৌঁছায়।
সে তাকে বলে তুমি আমার কাছে 800 টাকা পেতে, তার বদলে আমি তোমাকে এই মেয়েটা দিচ্ছি। বিনায়ক একবার মেয়েটাকে দেখে এবং বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বিনায়ক তার বউকে বলে তুমি তো এতদিন বাড়িতে এত কাজ একাই করো, এই নাও তোমার দাসী, আজ থেকে তোমার সব কাজ ওই করবে। কিন্তু ওই দিন রাতেই মেয়েটা বিনায়ককে বলে তুমি যদি আমাকে 50 টাকা দাও তাহলে আমি তোমাকে বলবো আমার কাছে এই 50 টাকা কি করে এলো। কিন্তু বিনায়ক তাকে বলে আমি তোমাকে 50 টাকা দেবো কেন? মেয়েটা বলে এতে তোমার লাভ আছে। তখন বিনায়ক তাকে টাকা দেওয়ার নাম করে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু তখনই সে মেয়েটার কাছ থেকে জানতে পারে এটা রাঘবের চাল ছিল। সে মেয়েটাকে বলে যে বিনায়ককে তুমি এখানেই রেখে দেবে, যাতে সে শহর থেকে না বেরোতে পারে দুদিনের জন্য। আর এই দুদিনের মধ্যে আমি তুম্বাতে গিয়ে খোঁজ করব যে ও কিভাবে মুদ্রাগুলো পাচ্ছে। ঠিক তার পরের দিন সকালেই আমরা রাঘবকে সেই জমিদার বাড়িতে দেখি। সে সোনার মুদ্রাগুলোকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এদিকে বিনায়ক সবকিছু বুঝতে পেরে একটা চাল চালে। সে এমন ভান করে যে সে রাঘবকে দেখতেই পায়নি। সে ওই কুয়োটার ওখানে যায় আর সঙ্গে করে টিফিন বক্স নিয়ে ভেতরে নামে। কিছুক্ষণ পর সে দুটো মুদ্রা নিয়ে সেখান থেকে বেরোয়। আর এসব কিছু রাঘব লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু একটা জিনিস সে দেখেনি, সেটা হচ্ছে বিনায়ক একটা টিফিন বক্স নিয়ে ঢুকেছিল, কিন্তু বেরোনোর সময় সেই টিফিন বক্সটা তার কাছে ছিল না। কি এমন ছিল ওই টিফিন বক্সে সবকিছুই তোমরা জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যে। রাঘব তখন ওই কুয়ো দিয়ে ধীরে ধীরে নিচে নামে এবং নেমে এই জায়গাটাতে আসে। আর এখানে আমরা দেখতে পাই কুয়োর ভেতরটা যেন জীবন্ত, কেউ যেন শ্বাস প্রশ্বাস নিয়েই চলেছে। আসলে এটাই হচ্ছে দেবীর পেট, এখান থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। রাঘব সেখানে টিফিন বক্সটা দেখতে পায় আর সেই টিফিন বক্সটা খুলে সে দেখে সেখানে একটা আটার পুতুল। সেটাকে হাতে নেওয়া মাত্রই একটা ভয়ঙ্কর জিনিস রাঘবকে সেখান থেকে নিয়ে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পর বিনায়ক নামে, আর নেমে যে দৃশ্য সে দেখল এটা কোনো সাধারণ মানুষ দেখতে পারবে না। সে দেখে রাঘব দেয়ালের মধ্যে আটকে আছে আর সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু তার কোনো কথাই বোঝা যাচ্ছে না। এই সব দেখে বিনায়ক সহ্য করতে পারছিল না, তাই সে সেই মন্ত্রটা আবার বলে শুয়ে পড় রাঘব, নয়তো হস্তর চলে আসবে। আর তখনই রাঘব শুয়ে পড়ে। এরপর বিনায়ক একটা গন্ডি কাটে আটা দিয়ে, তারপর সে সেই আটার পুতুল বের করে। আর আমরা সেখানে একটা ভয়ঙ্কর জন্তুর মতো 4 হাত পাওয়ালা একটা লোককে দেখি, আর এটাই হচ্ছে হস্তর। হস্তর সেখানে আসা মাত্রই সেই আটার পুতুলটার দিকে তেড়ে যায়, কিন্তু সে এই গন্ডির ভেতর ঢুকতে পারে না। কিন্তু কেন? হস্তর চাইলে তো বিনায়ককে সেখানেই মেরে ফেলতে পারে, আর বিনায়ক বা কেন এই আটা দিয়ে গন্ডি কাটলো? তখন বিনায়ক আটার পুতুলটা ছুঁড়ে মারে হস্তরের দিকে, আর হস্তর সেটাকে খেতে শুরু করে। আর বিনায়ক এই সুযোগেই হস্তরের পেছনে থাকা সেই মুদ্রার থলিটাকে ধরে টান মারে, আর সেখান থেকে অজস্র মুদ্রা বাইরে পড়ে যায়। আর সেই সময় বিনায়ক সেখান থেকে কয়েকটা মুদ্রা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে হস্তর যদি কাউকে কামড়ে দেয় তাহলে তার অবস্থা এই রকমই হয়ে যাবে, যার মানে হচ্ছে সে অমর হয়ে যাবে। আর ঠিক এই অবস্থা রাঘবের হলো, আর বিনায়কের দিদারও হয়েছিল। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সে রাঘবকে ঠিক একইভাবে পুড়িয়ে মেরে ফেলে। এরপর 14 বছর কেটে যায়। সালটা 1947। বিনায়কের বয়স হয়েছে, সে আর ওই রকম দড়ি দিয়ে কুয়োতে নামতে পারে না। মদ আর মেয়ের নেশায় তার জীবনটা প্রায় নাজেহাল হয়ে গেছে। তাই সে তার ছেলেকে ট্রেনিং দেওয়া শুরু করে, কিভাবে নামতে হবে, কিভাবে গন্ডি কাটতে হবে, পুতুল বানানো, এমনকি হস্তরের পেছন দিক থেকে ধুতির কোচাটাকে টান দিতে হবে এবং মুদ্রা কুড়োতে হবে। সবকিছু তাকে শেখাতে শুরু করে। আর এরকম করতে করতে সেই দিনটা চলে আসে যখন বিনায়ক তার ছেলেকে বলে চল, এবার তোর আসল পরীক্ষা হবে, তোকে আমি সেই জায়গাতে নিয়ে যাব। আর এটা শুনে তার ছেলে খুবই খুশি হয়। এরপর সকালে তারা গাড়ি করে সেই জমিদার বাড়িতে যায় এবং যথাস্থানে পৌঁছে সেখানে আটা দিয়ে গন্ডি কাটতে কাটতে বিনায়ক তার ছেলেকে বলে কেন বলতো আমরা এই আটা দিয়ে গন্ডি কাটছি? তার ছেলে বলে আমি জানি না। বিনায়ক বলে হস্তর তার মার কাছ থেকে মুদ্রাগুলো তো চুরি করে নিয়েছিল, কিন্তু সে যখন আনাজের দিকে হাত বাড়ায় তখন সমস্ত দেবদেবী তার উপর ক্রুদ্ধ হয়। এর ফলে দেবী তাকে একটা অভিশাপ দেয়। অভিশাপটা ছিল সে কোনোদিন আনাজের দিকে হাত দিতে পারবে না। যদি কেউ তাকে আনাজ দেয় তবেই সে আনাজকে নিতে পারবে। তখন তার ছেলে জিজ্ঞাসা করে হস্তর কখন আসবে?
কিন্তু বিনায়ক বলে আজকে আসবে না, কারণ আজকে আমি তোকে শুধু এখানে দেখাতে এনেছি। আজকের দিনটা ভালো করে দেখে নে, আমরা পরের দিন আসব। তার ছেলে বলে কিন্তু আমি তো আটার পুতুল নিয়ে এসেছি। আর যখনই সে সেই আটার পুতুলটাকে বের করে তখন সেখানে হস্তর চলে আসে। এর ফলে তার ছেলে ছিটকে গণ্ডির থেকে বেরিয়ে যায় আর হস্তর তার ছেলের দিকে ঝাঁপিয়ে পড়তে যায়। তখন বিনায়ক কোনো রকমে তাকে বাঁচিয়ে গণ্ডির মধ্যে নিয়ে আসে। বিনায়ক বলে এখান থেকে পালা তাড়াতাড়ি, কিন্তু তার ছেলে তার থেকেও বড় লোভী ছিল। পালানোর কথা না ভেবে সে হস্তরের ধুতির কোঁচা ধরে টান মারে আর সেখান থেকে কয়েকটা মুদ্রা নিজের কাছে নিয়ে নেয় এবং নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এসব দেখে বিনায়ক প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারধর করতে শুরু করে আর বলে তুই এত লোভী হয়ে গেছিস, তুই জানিস কি হতে পারতো আমাদের ওখানে। আর এই সব বলার পর তারা দুজনে বাড়ি ফিরে আসে। এই রকমই একদিন তার ছেলে বিনায়ককে একটা বুদ্ধি দেয়। সে বলে, বাবা, আমরা তো শুধুমাত্র একটা পুতুল নিয়ে যাই, আর তার বদলে যদি আমরা অনেকগুলো পুতুল নিয়ে যাই তাহলে তো আমরা অনেকগুলো সোনা নিয়ে আসতে পারবো, তাহলে আমাদের আর কোনোদিন ওখানে যেতে হবে না। এটা শুনে বিনায়কও ভাবে এটা তো আমি কোনোদিনই ভাবিনি। আর এরপর তারা দুজন অনেকগুলো আটার পুতুল বানাতে শুরু করে। পুতুল বানিয়ে তারা টিফিন বক্সে নিয়ে সেই জায়গাতে আবার আসে, আটা দিয়ে গন্ডি কাটে এবং এক এক করে সব পুতুলগুলোকে বের করতে শুরু করে। কিন্তু তারা যা ভেবেছিল সেটা না ঘটে ব্যাপারটা ভয়ানক দিকে চলে যায়। তারা দেখে সেখানে একটা হস্তরের বদলে অনেকগুলো হস্তর চলে এসেছে। আর এটা দেখে বিনায়ক বুঝে যায় তাদের মৃত্যু নিশ্চিত, তারা আর এখান থেকে কোনোদিনই বেরোতে পারবে না। তাই সে তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের বলি দেয়। তার ছেলে যেভাবেই হোক সেখান থেকে বাইরে বেরোয় আর তার সাথে সাথে তার বাবা বিনায়কও বেরোয়। কিন্তু তারা যখন এখান থেকে বেরোচ্ছিল তাদের পেছনে পেছনে সমস্ত হস্তর তাদেরকে তাড়া করতে করতে এই জায়গা থেকে বেরোতে শুরু করে। কিন্তু বেরোনোর ফলে তারা সেখানেই মারা যায়, কারণ বিনায়ক এখানে ঢোকার আগে আটা দিয়ে একটা গন্ডি কেটেছিল। হয়তো বিনায়ক এটাই সন্দেহ করেছিল। বিনায়কের মুখে ছিল তখন ভয়ঙ্কর একটা হাসি। সে বলে, এই দেখ আমি কি নিয়ে এসেছি, এই নে খাজানা, খাজানাটা নে। কিন্তু তার ছেলে বলে, না বাবা, আমার খাজানা চাই না, আমার তোমাকে চাই। আর এসব দেখে তার ছেলে চিল্লিয়ে বলে, বাবা শুয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। আর এটা বলে বিনায়কের গায়ে সে আগুন দিয়ে দেয়, যার ফলে বিনায়ক সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর আমরা তার ছেলেকে দেখি যে সেখান থেকে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই মুভিটার এক্সপ্লেনেশন? আশা করছি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেল গল্পের প্লেলিস্টকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনেরই যদি রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও তাহলে সেটা অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের মুভিটার এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সাবধানে থেকো।